শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিল বর্ষা। রাগ আর ঘৃণায় বর্ষার মুখটা যেন রক্তবর্ণ ধারণ করেছে। ও মেঘকে এক মুহূর্তের জন্যও সহ্য করতে পারছে না। ঘুমের ঘোরে বর্ষার ধাক্কা খেয়ে খাট থেকে নিচে পড়ে গেল মেঘ। নিচে পড়ার সময় খাটের পাশে থাকা টেবিলের কোণার সাথে কপালে আঘাত লেগে অনেকটা কেটে গেল মেঘের। সেখান থেকে টপটপ করে রক্ত পড়তে লাগল। মেঘ কপালে হাত দিয়ে চেপে ধরে বর্ষার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বর্ষা, এটা কি করলি তুই? আমি কতটা আঘাত পেলাম, দেখ কিভাবে রক্ত ঝরছে কপাল কেটে। বর্ষা উঠে বসে মেঘের কথা শুনে একবার মেঘের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কারণ মেঘের মাথায় রক্ত দেখলে বর্ষা আর মেঘকে ঘৃণা করতে পারবে না, যতই হোক একসময় তো মেঘকে ভালোবেসেছে ও। আর ভালোবাসার মানুষকে যে কষ্ট দেওয়া যায় না, অন্তত মেয়েরা পারে না কষ্ট দিতে, যদিও সবাই এক নয়। বর্ষা অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোর সাহস কি করে হয় আমায় জড়িয়ে ধরে ঘুমানোর? তোকে আমি বলেছি না আমি তোকে ঘৃণা করি? তোর স্পর্শকেও ঘৃণা করি আমি। তুই আমার রুমে ঢুকলি কি করে? আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। বেরিয়ে যা আমার রুম থেকে। বর্ষার কথা শুনে মেঘ ছলছল চোখে বর্ষার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আমি জানি আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি বর্ষা, কিন্তু আমি তো আমার ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমাও চেয়েছি। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না বর্ষা? প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়। আর এভাবে দূরে সরিয়ে দিস না। ক্ষমা হুহহ কোনো মুখে ক্ষমা চাইছিস তুই মেঘ? তুই ভুলে গেলেও আমি ভুলিনি। তুই শুধু আমাকেই নয়, আমার পেটের অনাগত নিষ্পাপ বাচ্চাকেও কলঙ্কিত করেছিস। আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না মেঘ, কখনোই না। তুই বের হ আমার রুম থেকে, এখনই বেরিয়ে যা তুই। বর্ষার কথা শুনে মেঘ কপালের কাটা জায়গাটা হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়াল। তারপর বর্ষার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি চলে যাচ্ছি বর্ষা, তুই ঘুমিয়ে পড়, এ সময় তোর জেগে থাকা ঠিক নয়। আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল এই রুমের, আমি সেটা দিয়েই রুমে এসেছিলাম। আর আসবো না তোকে ডিস্টার্ব করতে, তুই নিশ্চিন্তে ঘুমোতে পারিস। কথাটা বলেই চোখের জল ফেলে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের যাওয়ার পানে তাকিয়ে রইল। বর্ষার চোখ থেকেও পানি ঝরছে অঝরে। মেঘকে কষ্ট দিয়ে যেন নিজেই কষ্ট পাচ্ছে বর্ষা। বর্ষার রুম থেকে বেরিয়ে মেঘ নিচে চলে গেল। তারপর সোফায় হেলান দিয়ে বসে কান্না করে বলতে লাগল, আমি জানি বর্ষা, তুই আমার সাথে যা করছিস তা তোর মন থেকে নয়। তুই যে আমায় আমার থেকেও বেশি ভালোবাসিস। কিন্তু তোর এই অবহেলা, এই কষ্ট দেওয়া আমার প্রাপ্য ছিল। আমি তোর সাথে যেটা করেছি তার ফল ভোগ করতে হবে আমায়। কিন্তু তোকে আমি ছাড়তে পারবো না বর্ষা। তুই আমার কাছেই থাকবি। তাতে তুই আমায় যত খুশি কষ্ট দে আমি মেনে নিব, শুধু তোকে ছেড়ে থাকতে পারবো না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল মেঘ। ওদিকে বর্ষার চোখে ঘুম নাই। বর্ষার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু আফসোস বর্ষা সেটাও পারছে না। সকালে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা হলুদ রঙের শাড়ি পরে নিল বর্ষা। ভেজা চুলগুলো ঘাড়ের ওপর ছেড়ে দিয়ে
তারপর নিচে নেমে এলো বাইরে প্রকৃতির হাওয়া খাবে বলে। এটা বর্ষার প্রতিদিনের অভ্যাস। নিচে নামতেই বর্ষার চোখ আটকে গেল সোফায় শুয়ে থাকা মেঘের দিকে। কান্না করার ফলে মেঘের চোখের নিচে আর নাকটা লাল হয়ে হালকা ফুলে আছে। কপালে কেটে যাওয়া জায়গাটায় রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে মেঘের। মেঘের এমন অবস্থা দেখে বুকের ভিতরটা ধক করে উঠল বর্ষার। বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব হতে লাগল। কিন্তু মুহূর্তেই বর্ষা নিজেকে সামলে নিল। বর্ষা কিছুতেই মেঘের ওপর নরম হবে না। আর সুযোগ পেলেই এখান থেকে চলে যাবে ও। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরের দিকে হাঁটা দিল বর্ষা। প্রায় 1 ঘন্টা ধরে বাগানের দোলনায় বসে ফুলগাছের দিকে এক নজরে তাকিয়ে আছে বর্ষা। মাথায় ওর হাজারো চিন্তা ঘুরে বেড়াচ্ছে। নিজের পেটের সন্তানকে নিয়ে হাজারো চিন্তা ভর করেছে বর্ষার মাথায়। বাতাসে বর্ষার খোলা চুলগুলো উড়ছে। চুলের সাথে তাল মিলিয়ে উড়ছে বর্ষার শাড়ির আঁচলটাও। কিন্তু সেদিকে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। বর্ষা এখন ভাবনায় মগ্ন। হঠাৎ গিটারের শব্দে ধ্যান ভাঙে বর্ষার। অনেক দিন পর গিটারের সেই মন কাড়া সুর যেন টানছে বর্ষাকে। বর্ষা না চাওয়া সত্ত্বেও দোলনা থেকে আনমনে উঠে গেল। তারপর গিটারের সুর ধরে বাসার ভিতরে ঢুকে সোজা ছাদে পৌঁছে গেল বর্ষা। ছাদের দরজায় দাঁড়িয়ে বর্ষা দেখল মেঘ অন্যদিকে ঘুরে সমানে গিটার বাজিয়ে চলেছে। গিটার বাজাতে বাজাতে মেঘ গান ধরল। দূরে কোথাও আছি বসে। হাত দুটো দাও বাড়িয়ে। বিরহ উঠে চায় মনের দুয়ার। দু চোখ নির্বাক আসনা ছুটে। তুমি এলে রামধনু রং ঢেলে দেয়। তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়। এমনের আহ্লাদ আসনা ছুটে। দূরে কোথাও আছি বসে। হাত দুটো দাও বাড়িয়ে। বিরহ উঠে চায় মনের দুয়ার। দু চোখ নির্বাক আসনা ছুটে। বাকিটা নিজ দায়িত্বে শুনে নিয়েন চোখ গোল গোল করা মুখ। গানটা গাওয়ার সময় বারবার গলাটা ধরে আসছে মেঘের। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অঝরে পানি। বর্ষারও পিছনে দাঁড়িয়ে থেকে একই অবস্থা। চোখের পাতা বারবার ভিজে ভারী হয়ে আসছে বর্ষার। ইচ্ছা করছে ছুটে গিয়ে নীলকে জড়িয়ে ধরে বলতে অমিলকে ভালোবাসে, খুব খুব ভালোবাসে। কিন্তু না, বর্ষা এত তাড়াতাড়ি নীলকে ক্ষমা করবে না। নীল যা করেছে তাতে ওকে আরো একটু শাস্তি দেওয়া দরকার। নইলে যে বর্ষার মনটাও শান্ত হবে না। কথাগুলো ভেবেই চোখের জল মুছে মেঘ দেখার আগেই নিচে নেমে এলো বর্ষা। ওদিকে নীল গান গাওয়া শেষ করে গিটারটা জড়িয়ে ধরে হু হু করে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। নিজের ভুলের কারণে অনেক বেশি অনুতপ্ত মেঘ। মেঘের ইচ্ছা করছে এই মুহূর্তে সুইসাইড করে মরে যেতে। কিন্তু মেঘ সেটা করতে পারবে না। কেননা মেঘ নিজের সন্তান আর বর্ষাকে নিয়ে বাঁচতে চায়। নিজের ভালোবাসা দিয়ে বর্ষাকে ভরিয়ে দিতে চায়। বর্ষার রাগ অভিমান যে করেই হোক ভাঙাতে হবে মেঘকে। মেঘ যখন এসব চিন্তায় ব্যস্ত তখন হঠাৎ ফোনের শব্দে ধ্যান ফিরল মেঘের। মেঘ চোখ মুছে ফোন হাতে নিয়ে দেখল মেঘের গুপ্তচর
যাদের মিল গোপনে শত্রুর খোঁজ করার জন্য রেখেছে, তাদের মাঝে একজন ফোন করেছে। মেঘ নিজেকে শান্ত করে গম্ভীর গলায় ফোন রিসিভ করে বলল, হুমম বলো। স্যার, আমরা তাকে পেয়ে গেছি যে 1 বছর আগে আপনার আর বর্ষা ম্যাডামের ছবি তুলে কলেজে মিথ্যে কথা রটিয়েছিল। ওই পাশের লোকের কথা শুনে দাঁতে দাঁত চেপে মেঘ বলল, কে সে? আসলে মানে স্যার, সে আর কেউ নয়। সে আপনার বন্ধু নিলয়। কথাটা শোনার সাথে সাথে যেন মাথাটা ঘুরে উঠল মেঘের। মেঘ অবাক হয়ে বলল, তোমরা ঠিক বলছো তো ওই লোকটা নিলয়? কিন্তু নিলয় এসব কেন করবে? স্যার, আমরা যতটুকু জানতে পেরেছি নিলয় স্যারের সাথেই বর্ষা ম্যাডামের বিয়ের কথা ছিল। হয়তো নিলয় স্যার বর্ষা ম্যাডামকে ভালোবাসত, আর তাই এমন করেছে। কথাটা শুনে মাথায় যেন রক্ত উঠে গেল মেঘের। মেঘ রাগী গলায় বলে উঠল, তোমরা সবাই মিলে নিলয়কে কিডন্যাপ করে আমার গোডাউনে নিয়ে বেঁধে রেখে আমায় খবর দাও। আর হ্যাঁ, কেউ যেন কিছু জানতে না পারে। ওকে স্যার। কথাটা বলেই ফোন কেটে দিল মেঘ। তারপর ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, নিলয়, তুই বড্ড ভুল করে ফেলেছিস নিলয়। তোকে তো আমি কি করব তা আমি নিজেও জানি না। তোর জন্যে আমি আমার বর্ষাকে সন্দেহ করেছি, কত কষ্ট দিয়েছি। এমনকি আমি আমার নিজের সন্তানকেও ভুল বুঝে নষ্টা বলেছি। তোকে তো আমি ছাড়বো না নিলয়। তৈরি হ তুই মেঘ চৌধুরীর হাতে মরার জন্যে। ফোনে কথা বলা শেষ করে গিটার হাতে ছাদ থেকে নিচে নেমে এলো মেঘ। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে নিচে নামতে লাগল। নিচে নেমে দুটো সিঁড়ি বাদ থাকতে সোফায় বসে থাকা বর্ষাকে দেখে থেমে গেল মেঘ। বর্ষাও মেঘের দিকেই তাকিয়ে আছে। হলুদ শাড়ি আর খোলা চুলেই যেন নজর কাড়া সুন্দর লাগছে বর্ষাকে। মুখে কোনো সাজ না থাকলেও চেহারায় যেন একটা আকর্ষণ কাজ করছে মেঘের জন্যে। মেঘ পরেছে একটা সাদা রঙের শার্ট, সাথে জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো ফোল্ড করা, চুলগুলো আধো ভেজা, হাতে দামি ঘড়ি। মেঘকেও আজ অনেক বেশি কিউট আর হ্যান্ডসাম লাগছে বর্ষার কাছে। কিন্তু মেঘের কপালের কাটা দাগটা দেখে বুকের ভিতরটা ধক করে উঠল বর্ষার। বর্ষা মেঘের দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকাল। মেঘ বর্ষার কাছে এগিয়ে আসতে লাগল। মেঘকে এগিয়ে আসতে দেখে বর্ষা উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে নিল। আর তখনই মেঘ গিয়ে বর্ষার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরল। তারপর বর্ষার কপালে চুমু একে দিয়ে বলল, আমার থেকে যত দূরেই যাওয়ার চেষ্টা করিস না কেন, মনে রাখবি তুই শুধু আমারই। আমার বুকের মাঝে শুধু তুই আছিস। আমার ভুলটা যেমন ভেঙেছে তেমনি একদিন তোর ভুলও ভাঙবে আর তুইও আমায় আপন করে নিবি সরিষা। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। কথাটা বলে বর্ষাকে ছেড়ে দিয়ে আবারও জড়িয়ে ধরল মেঘ। বর্ষা মেঘের এমন কাণ্ড দেখে রাগী মুখ করে কিছু বলবে তার আগেই মেঘ বর্ষার ঠোঁট দখল করে নিল। মেঘের আচমকা এমন কাণ্ডে চোখ বন্ধ করে আবার বড় বড় চোখ করে তাকালো বর্ষা। একটু পর বর্ষাকে ছেড়ে দিয়ে মেঘ বাঁকা হেসে বলল,
শুনেছি সরিষা ফুলের মধু নাকি খুব মিষ্টি আর সুস্বাদু হয়, কিন্তু সেটা যে এতটা মিষ্টি হবে জানতাম না। ঈষৎ আবার একটু খেতে মন চাইছে। না থাক, ওটা না হয় পরে একসময় খাওয়া যাবে, এখন আবার খেতে গেলে আমার কপালে সরিষা মৌমাছি হুল ফোটাবে নিশ্চিত। মেঘের কথা শুনে আর মেঘের কাণ্ডকলাপ দেখে বর্ষা কি বলবে বা করবে বুঝতে পারছে না। তাই রাগী লোকে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ বর্ষাকে রাগ করতে দেখে নরম সুরে বলল, এত রাগ করার কিছু নেই। একটা ভালো কাজে যাচ্ছি, তাই যাওয়ার আগে মিষ্টি মুখটা করে নিলাম। কথাটা বলেই বর্ষাকে একটা চোখটিপ মেরে চলে গেল মেঘ। আর বর্ষা মেঘের চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল। কেন জানে না বর্ষার একটু রাগ বা ঘৃণা হচ্ছে না মেঘের ওপর। তবে বর্ষার একটা জিনিস ভেবে খটকা লাগছে যে হঠাৎ মেঘের কি হলো যে ও এতটা খুশি, আর কি এমন ভালো কাজে গেল এখন। গোডাউনে পৌঁছে মেঘ সোজা চলে গেল নিলয়ের কাছে। মেঘের লোকেরা নিলয়কে একটি চেয়ারে বেঁধে রেখেছে। মেঘকে দেখেই নিলয় বলে উঠল, দোস্ত আমায় বাঁচা, এই দেখ এই লোকগুলো আমায় কিডন্যাপ করে এনে বেঁধে রেখেছে। কেন এমন করছে আমি তাও জানি না। দোস্ত তুই আমায় বাঁচা প্লিজ। নিলয়ের কথা শুনে মেঘ লোকদের ইশারা করল নিলয়ের বাঁধন খুলে দিতে। মেঘের ইশারা পেয়ে দুজন লোক নিলয়ের বাঁধন খুলে দিল। বাঁধন খুলতেই নিলয় উঠে চলে যেতে নিলে মেঘ বলল, আরে দোস্ত কই যাস তুই? তোর সাথে আমার কথা আছে। তাই তো তোকে কিডন্যাপ করতে বলেছিলাম ওদের আমি। মেঘের কথা শুনে নিলয় অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, তুই আমায় কিডন্যাপ করিয়েছিস? কিন্তু কেন মেঘ? আরে ভাই আগে এখানে চুপটি করে একটু বসবি তো, তারপর সব বলছি তোকে। মেঘের কথা শুনে ভয় করলেও নিলয় চেয়ারে বসল। নিলয়ের সামনের চেয়ারে পায়ের ওপর পা তুলে মেঘ বসে ওর লোকদের বলল, এই তোমরা যাও তো আমাদের দুই বন্ধুর জন্যে গরম গরম কফি নিয়ে আসো। কফিটা যেন খুব গরম হয়, আর তাড়াতাড়ি আনবা বুঝলা। মেঘের কথা শুনে ওর লোকেরা কফি আনতে চলে গেল। এদিকে মেঘের এমন আচরণে নিলয় যেমন অবাক হচ্ছে তেমনই পাচ্ছে ভয়। নিলয় মেঘকে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, তুই আমায় কেন কিডন্যাপ করেছিস মেঘ? আমায় বললেই তো আমি চলে আসতাম। আরে দোস্ত তুই এত ঘামছিস কেন আর এত ভয় পাচ্ছিস কেন বলতো? আমি তো তোর সাথে মজা করে তোকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা বাদ দে এসব, এখন বল তোর বিয়ের দাওয়াত দিচ্ছিস কবে? মেঘের কথা শুনে অজানা ভয় শুকনো বুক গিলল নিলয়। তারপর জোর করে হাসি দেওয়ার চেষ্টা করে বলল, যখন বিয়ে করব তখন তো তোকে জানাবই আর দাওয়াতও দিব। তাই তাহলে বর্ষার সাথে তোর যখন বিয়ে হচ্ছিল তখন দাওয়াত দিলই না কেন? এমনকি জানালিও না আমায় একবার? মেঘের কথা শুনে নিলয়ের মুখটা এবার ভয় চুপসে গেল। নিলয় কি বলবে বুঝতে পারছে না। অসম্ভব পরিমাণে ঘামছে নিলয়। তখনই মেঘের লোকেরা কফি নিয়ে এলো মেঘ আর নিলয়ের জন্যে। মেঘ এক মগ কফি নিজে নিয়ে আরেক মগ নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে দোস্ত কফি খা, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তোকে কিছু করব না।
শুধু কিছু কথা জানতে চাইবো তোর থেকে, আশা করি তুই আমায় সত্যি কথাগুলোই বলবি। কি জানতে চাস তুই মেঘ? কোনো সত্যি কথার কথা বলছিস তুই আমায়? নিলয়ের কথা শুনে মেঘ কফিতে চুমুক দিয়ে গম্ভীর গলায় বলল, 1 বছর আগে কলেজে যে ঝামেলাটা হয়েছিল, বর্ষাকে আমি ধর্ষণ করতে চেয়েছি এটা বলে যে আমায় গণধোলাই খেতে হয়েছিল, সেটা তোর প্ল্যান ছিল তাই না নিলয়? মেঘের কথা শুনে নিলয়ের এবার প্রাণ যায় যায় অবস্থা। নিলয় ভয় কয়েকবার শুকনো ঢোক গিলে বলল, সব ফালতু কথা তোকে কে বলেছে মেঘ? আমি কেন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করব? কিছু না জানার ভাব করে। নিলয়ের মিথ্যে কথা শুনে এবার রাগ উঠে গেল মেঘের। মেঘ সামনে থাকা নিলয়ের জন্য রাখা কফির মগটা তুলে সবটুকু কফি নিলয়ের মুখ বরাবর ছুঁড়ে মারল। এতক্ষণে কফিটার গরম একটু কমে যাওয়ায় নিলয়ের মুখটা পোড়ার বদলে কিছুটা লাল হয়ে গেল। নিলয় চিৎকার করে মুখে হাত দিয়ে বলল, এটা তুই কি করলি মেঘ? আমার মুখটা তো জ্বলে গেল। ঈশ্বর, সরি রে নিলয়, আমি আসলে খেয়াল করিনি। তুই কিছু মনে করিস না প্লিজ। আচ্ছা বাদ দে, এখন বল কলেজের ঘটনাটা তুই ঘটিয়েছিলি সেটা আমি জানি। কিন্তু কেন ঘটিয়েছিলি সেটা বল। কেন নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করলি? সত্যি কথা না বললে তোর জন্যে খুব খারাপ হয়ে যাবে, তাই যা বলবি সত্যিই করে বল। মেঘের কথা শুনে নিলয় বুঝতে পারল ওর আর কোনো উপায় নাই। এখন সত্যিটা না বললে মেঘ ওর সাথে যা খুশি করতে পারে। তাই নিলয় বলতে শুরু করল, হ্যাঁ, আমি সেদিন কলেজে ওই ঘটনাটা ঘটিয়ে বর্ষার নাম দিয়েছিলাম তোর কাছে। কারণ তোর মতো আমিও বর্ষাকে পছন্দ করতাম, ভালোবাসতাম। কিন্তু সেদিন বর্ষা তোর প্রপোজ অ্যাকসেপ্ট করাই আমি খুব রেগে যাই। তোর ওপর হিংসে হয় আমার। তাই আমি তোদের আলাদা করতে ওই খেলাটা খেলি। তারপর বর্ষাকে আমি বিয়েও করতে গেছিলাম, কিন্তু তুই বর্ষাকে সেই আমার থেকে কেড়েই নিলি মেঘ। এতটুকু বলে থামল নিলয়। নিলয়ের কথা শুনে শান্ত গলায় মেঘ বলল, কাউকে ভালোবাসা পাপ নয়। আর আমি জানি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মানুষ সবকিছু করে। কিন্তু এতটা ভালোই যখন বাসতি তুই বর্ষাকে, তাহলে বিয়ের আসর থেকে বর্ষা পালিয়েছে শুনে চলে কেন গেছিলি? কেন বর্ষাকে খোঁজার চেষ্টা করলি না? আমি বর্ষাকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু ও অন্য কারো সাথে পালিয়ে গেছে জানলে সমাজের লোক আমায় থু থু দিত, তাই বিয়ে না করে চলে আসি। নিলয়ের কথা শুনে মেঘ হাতে তুড়ি বাজিয়ে বলল, বাহ বাহ নিলয়, তোর ভালোবাসার প্রশংসা না করে পারছি না। একটি মেয়ে বিয়ের আসর থেকে হঠাৎ হারিয়ে গেল। তাকে তুই ভালবাসিস, অথচ মেয়েটা পালিয়ে গেছে, নাকি তার কোনো বিপদ হয়েছে এটার খোঁজ না নিয়ে তুই সমাজের লোকের কথার ভয় বিয়ে না করে চলে গেলি। কেমন ভালোবাসা তোর? শান্ত গলায় এতটুকু বলেই উঠে দাঁড়াল মেঘ। তারপর নিলয়ের শার্টের কলার ধরে চেয়ার থেকে টেনে তুলে টানতে টানতে নিয়ে গেল গাড়িতে। মেঘের সাথে মেঘের লোকেরাও গাড়িতে গিয়ে বসল। নিলয় মেঘের এমন রাগী লুক দেখে ভয় কাবু হয়ে বলল, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস মেঘ? ছেড়ে দে আমায়। প্লিজ মেঘ, আমায় ক্ষমা কর। নিলয়ের কথার কোনো উত্তর না দিয়ে নিলয়কে নিয়ে সোজা নিজের বাসার সামনে এসে গাড়ি থামাল মেঘ।
তারপর গাড়ি থেকে নেমে নিলয়ের কলার ধরে টানতে টানতে নিলয়কে বাসার ভিতরে নিয়ে গেল। আর ওর লোকদের ইশারায় কিছু একটা বলে দিল মেঘ। নিলয়কে টানতে টানতে নিয়ে গিয়ে বর্ষার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঘ। বর্ষা বাগানের দোলনাটায় বসেছিল। নিলয়কে এভাবে ফেলে দিতে দেখে বর্ষা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। বর্ষাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মেঘ গিয়ে নিলয়কে কলার ধরে টেনে তুলে বলল, এবার বল নিলয়, 1 বছর আগে কি করেছিস তুই আর কেন করেছিস? মেঘের কথা শুনে বর্ষা ভ্রু কুঁচকে মেঘের দিকে একবার আর নিলয়ের দিকে একবার তাকিয়ে আছে। নিলয় আমতা আমতা করে মেঘকে বলল, প্লিজ দোস্ত, ছেড়ে দে না আমায়। আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমায় মাফ করে দে। যেতে দে আমায়। বুঝেছি তুই সোজা কথায় মানবি না, তাই তো। দাঁড়া, তোকে কি করে মানাতে হয় আমি দেখাচ্ছি। কথাটা বলেই মেঘ আশেপাশে কিছু একটা খুঁজতে লাগল। তারপর বাগানের পাশে একটা বাঁশের টুকরা দেখতে পেয়ে সেটা গিয়ে নিয়ে এসে বলল, এবার বল নিলয়, তুই এটার বাড়ি খাবি নাকি সত্যিটা বর্ষাকে বলবি? মেঘের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না বর্ষা। তাই বর্ষা মেঘের দিকে তাকিয়ে বলেই ফেলল, কি হয়েছে কি মেঘ, তুই এভাবে নিলয় ভাইয়াকে ভয় দেখাচ্ছিস কেন? আর কি সত্যি বলবেন উনি আমায়? বর্ষার কথার উত্তর না দিয়ে মেঘ নিলয়ের বাহুতে একটা বাড়ি মেরে দিল। তারপর বলল, তুই কি সত্যিটা বলবি নিলয়, নাকি আমি তোকে এটা দিয়ে আদর করে সব সত্যিটা বলাবো? মেঘের হাতের বাঁশের টুকরা দেখে আর ওটার বাড়ি খেয়ে ভয় ঢোক গিলে একে একে সবকিছু বলে দিল বর্ষাকে নিলয়। সব কথা শুনে বর্ষা হা হয়ে তাকিয়ে আছে। আর মনে মনে ভাবছে, এই নিলয় নামের আপদটার জন্যে আজকে ওর আর মেঘের মাঝে এত ভুল বোঝাবুঝি। সব কিছুর মূলে তাহলে এই নিলয়। কথাটা ভাবতেই রাগে বর্ষার মুখটা লাল হয়ে গেল। বর্ষার রাগ বুঝতে পেরে মেঘ নিজের হাতে থাকা বাঁশটা বর্ষার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে বর্ষা, তোর মনের রাগ মিটা। আমাদের মাঝের সব ঝামেলার জন্যে একমাত্র দায়ী এই নিলয়ের বাচ্চা নিলয়। তুই মার ওকে বর্ষা, মার এটা দিয়ে। মেঘের কথা শুনে শাড়ির আঁচলটা কোমরে বেঁধে মেঘের হাত থেকে বাঁশটা নিয়ে নিলয়কে এলোপাথারি পিটানো শুরু করল বর্ষা। আর মেঘ নিলয়ের হাত দুটো ধরে রাখল যেন নিলয় কিছু করতে না পারে। নিলয়কে পিটাচ্ছে আর বলছে বর্ষা, হারামি শয়তান রামছাগল ব্যাটা কুমির, তোর জন্যে আজকে আমার এই অবস্থা। শালা, তোকে আমি আজকে মেরাই ফেলব। ব্যাটা হনুমান, আমায় ভালোবাসিস তুই তাই না? তোর ভালোবাসা আজকে আমি কেলিয়ে বের করব। এসব কথা বকছে আর ইচ্ছা মতো নিলয়কে বাঁশ দিয়ে ধোলাই করছে বর্ষা। এদিকে নিলয় সমানে চিৎকার করে বর্ষাকে থামতে বলছে, মাফ চাইছে। সেদিকে বর্ষার কোনো হেলদল নেই। বেশ কিছুক্ষণ পেটানোর পর বর্ষা ক্লান্ত হয়ে বাঁশটা ফেলে দোলনায় গিয়ে বসে পড়ল। তারপর বলল, দাঁড়া ব্যাটা হাতির হবু জামাই এনাকন্ডা, একটু জিরিয়ে নেই, তারপর তোরে আবার ধোলাই করব। এদিকে নিলয়ের হাল বেহাল। বেচারা মাটিতে বসে পড়েছে। আর মেঘ পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। মেঘের আগে থেকেই ধারণা আছে বর্ষার রাগ সম্পর্কে।
কলেজে পড়াকালীন একটা বখাটে ছেলে বর্ষাকে দেখে শীষ বাজিয়ে বাজে কথা বলায় বর্ষা আচ্ছামতো ধোলাই দিয়েছিল ছেলেটাকে। আর ছেলেটা কিছু বলতে পারেনি কারণ বর্ষার সাথে মেঘ ছিল। তাই ইচ্ছা করেই নিলয়কে নিজে না মেরে বর্ষার কাছে নিয়ে এসেছে মেঘ। একটু পর মেঘের লোকেরা পুলিশ নিয়ে এলো মেঘের বাসায়। মেঘ নিলয়কে পুলিশের হাতে তুলে দিয়ে কিছু টাকা দিয়ে নিলয়ের কঠোর শাস্তি দেওয়ার কথা বলে দিল। সাথে মানহানি আর ইফটিজিং করার মামলা করল। পুলিশ নিলয়কে নিয়ে চলে গেল। নিলয়কে নিয়ে পুলিশ চলে গেলে মেঘ এসে বর্ষার পাশে দোলনায় বসে বলল, অনেকদিন পর খুব ভালো একটা বিনোদন পেলাম। তোর সেই ডাকিনী রূপটা আবার দেখতে পেলাম। ঈষৎ রাগলে তোকে কি দারুণ লাগে রে সরিষা। মেঘের কথা শুনে মেঘের দিকে মুচকি হেসে তাকালো বর্ষা। তারপর দাঁতে দাঁত চেপে বলল, হুমম, আমার ডাকিনী রূপটা সত্যিই অনেক সুন্দর তাই না রে কুম্ভভূত। কিন্তু বিনোদনটা তো এখনো শেষ হয়নি। তবে এবার হবে। বর্ষার কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে মেঘ বলল, নিলয়কে তো পুলিশ নিয়ে গেল। তাহলে আর বিনোদন কি করে হবে? দাঁড়া দেখাচ্ছি কি করে হবে। কথাটা বলেই সেই বাঁশটা আবার হাতে তুলে নিল বর্ষা। তারপর মেঘের দিকে এগিয়ে এসে মেঘকে মারতে মারতে বলতে লাগল, ব্যাটা কুম্ভভূত, রাক্ষস খোককস বান্দর হনুমান কুমড়োপটাস, তুই ভালো করে খোঁজ না নিয়ে অনেক কষ্ট দিয়েছিস আমায়। আজকে তোকে হাড়ে হাড়ে বোঝাবো সন্দেহ করার মজা কাকে বলে। দাঁড়া বলছি দাঁড়া, কোথায় পালাচ্ছিস তুই ব্যাটা ডাইনোসর। কথাগুলো বলছে আর মেঘের পিছু হাঁটতে হাঁটতে মেঘকে মারছে বর্ষা। বর্ষার হাতের মার খেয়ে মেঘ সমানে পিছাচ্ছে আর বলছে, আমার ভুল হয়ে গেছে বর্ষা, প্লিজ এবারের মতো মাফ কর। উফ, আমার লাগছে তো। আউট, ছেড়ে দে না আমায় প্লিজ বর্ষা, আমি না তোর স্বামী। কথাগুলো বলে পিছাতে পিছাতে সুইমিং পুলের কাছে গিয়ে ধোপাত করে সুইমিং পুলে পা পিছলে পড়ে গেল মেঘ। মেঘকে পানিতে পড়তে দেখে বর্ষা হাসতে হাসতে বলল, বেশ হয়েছে, ভালো হয়েছে, এবার থাক তুই পানিতে। আমি তোকে একটুও উপরে আসতে দিব না। উপরে উঠতে নিলেই এটার মায়ের খাবি। বর্ষার কথা শুনে মেঘ একবার পানিতে ডুবছে তো একবার উঠছে। এমন করছে আর বলছে, বর্ষা আমায় বাঁচা, আমি সাঁতার জানি না। আমি ডুবে যাচ্ছি, আমায় বাঁচা বর্ষা। মেঘের এমন অবস্থা দেখে বর্ষার হাত থেকে বাঁশের টুকরাটা পড়ে গেল। বর্ষা এতক্ষণ রেগে থাকলেও এখন সব রাগ চলে গিয়ে ভয় বাসা বাঁধল বর্ষার মনে। মেঘকে ডুবে যেতে দেখে বর্ষা কিছু না ভেবেই সুইমিং পুলে ঝাঁপ দিল। কিন্তু সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার পর মেঘকে কি বাঁচাবে, উল্টো বর্ষাই ডুবে যেতে লাগল। কারণ বর্ষা সাঁতার জানে না। বর্ষাকে ডুবে যেতে দেখে মেঘ দ্রুত সাঁতার কেটে বর্ষাকে পারে তুলে কোলে করে উপরে উঠিয়ে আনল। ততক্ষণে বর্ষা বেশ কয়েক ঢোক পানি খেয়েছে। তবে বর্ষার এখনো সেন্স আছে। সুইমিং পুল থেকে উপরে উঠেই মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, তোর কিছু হয়নি তো বর্ষা? তুই ঠিক আছিস তো? তুই কেন লাফ দিতে গেলি যখন সাঁতার জানিস না এটা জেনেও? কি দরকার ছিল তোর জলে লাফ দেওয়ার? কথাগুলো বলতে মেঘের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বর্ষা কাশতে কাশতে উঠে বসে মেঘের দিকে তাকিয়ে বলল, তুই ডুবে যাচ্ছিলি তাই তো আমি ঝাঁপ দিলাম।
কিন্তু তুই আমায় মিথ্যে বললি কেন? যে তুই সাঁতার জানিস না? আমি তো তোর মায়ের হাত থেকে বাঁচার জন্যে মজা করে বলেছি। আমি কি জানতাম আমার মজা করাটাকে তুই সিরিয়াসলি নিয়ে লাফ দিবি? তুই কি সারা জীবন মাথা মোটাই থেকে যাবি বর্ষা? তোর কি একবারও মনে হলো না যে আমি সাঁতার না জানলে কি আমার বাড়িতে সুইমিং পুল থাকতো? মেঘের কথা শুনে মাথা নিচু করে বর্ষা বলল, আমি তখন এতটা ভাবিনি। আমার শুধু মনে হয়েছে তুই ডুবে যাচ্ছিস, তোকে বাঁচাতে হবে আমার। সেটা যে কোনো কিছুর মূল্যেই। তখন আমি ভুলে গেছিলাম আমি সাঁতার জানি না। বর্ষার কথা শুনে মেঘ বর্ষার কাছে বসে নরম সুরে বলল, আমার কিছু হলে তোর কি বর্ষা? আমি না তোকে সন্দেহ করে কত কষ্ট দিয়েছি, কত বাজে কথা বলেছি, তবুও আমায় ডুবে যেতে দেখে তুই কেন আমায় বাঁচাতে গেলি নিজের জীবনের কথা না ভেবে? আমি মরলে তোর তাতে কি? মেঘের কথা শুনে বর্ষা কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়াল। তারপর নিজের দিকে তাকিয়ে আবার গুটিসুটি মেরে বসে গেল বর্ষা। কারণ বর্ষার গায়ের হলুদ রঙের শাড়িটা পানিতে ভিজে একদম লেপ্টে গেছে বর্ষার শরীরের সাথে। বর্ষার ব্যাপারটা বুঝতে পেরে বর্ষাকে কোলে তুলে নিল মেঘ। তারপর ওকে কোলে নিয়ে সোজা চলে গেল নিজের রুমে। রুমে গিয়ে ওয়াশরুমের সামনে বর্ষাকে নামিয়ে দিল মেঘ। তারপর অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কাপড় পাল্টে নে, নইলে অসুস্থ হয়ে পড়বি। আমি অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বিকেলে একা একা ছাদে দাঁড়িয়ে আছে বর্ষা। আজ অনেক দিন পর নিজেকে কেমন মুক্ত পাখির মতো মনে হচ্ছে বর্ষার। মনের মাঝে অজানা একটা ভালো লাগা কাজ করছে বর্ষার। খুব সুন্দর বাতাস বইছে চারিদিকে। বাতাসে বর্ষার খোলা চুলগুলো উড়ছে। সাথে উড়ছে বর্ষার ওড়নার আঁচলটাও। আনমনে নীল আকাশের দিকে তাকিয়ে আছে বর্ষা। তখনই বর্ষার পাশে এসে দাঁড়াল মেঘ। মেঘের দৃষ্টিও আকাশের দিকে। বেশ কিছুক্ষণ সবকিছু নীরবতায় ভরা রইল। হঠাৎ নীরবতা ভেঙে মেঘ আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না বর্ষা? শেষবারের মতো আর একটি বার কি আমায় ক্ষমা করে আপন করে নেওয়া যায় না বল? আমি যে আর পারছি না তোর থেকে দূরে থাকতে। তোকে যতটা কষ্ট দিয়েছি তার চাইতে অনেক বেশি অনুতপ্ত হয়েছি আমি। প্লিজ বর্ষা, আর একটিবার ক্ষমা করে দে না আমায়। মেঘের কথা শুনে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যেতে নিল বর্ষা। তখনই খপ করে বর্ষার হাতটা ধরে ফেলল মেঘ। তারপর বর্ষার সামনে হাঁটু গেড়ে বসে বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে বর্ষার হাতের মধ্যে একটা ধারালো ছুরি দিয়ে বলতে লাগল, তুই যদি আমায় এখনো ক্ষমা না করিস তাহলে এই ছুরিটা দিয়ে আমায় এখানেই শেষ করে দিয়ে যা বর্ষা। আমি আর পারছি না এভাবে বেঁচে থাকতে। সব সময় নিজের ভুলের কারণে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি আমি। এভাবে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়ার চাইতে একেবারে তুই মেরে ফেল আমায়। আর না হলে আমায় ক্ষমা করে আপন করে নে বর্ষা। তবুও প্লিজ তুই এভাবে আমার থেকে আর দূরে সরে থাকিস না। মেঘের কথা শুনে রাগে বর্ষার চোখ মুখ লালবর্ণ ধারণ করল। বর্ষা হাতের ছুরিটাকে শক্ত করে ধরে উপরের দিকে তুলে ধরল, তারপর দূরে ছুঁড়ে ফেলে দিল। ছুরিটা ফেলে দিয়ে মেঘের সামনে মেঘের মতো করে হাঁটু গেড়ে বসল বর্ষা।
তারপর বলল, ক্ষমা করতে পারি, আমার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো পূরণ করলে তবেই তোকে আমি ক্ষমা করব। বল মেঘ, তুই রাজি তো? বর্ষার কথা শুনে খুশিতে গদগদ হয়ে বলল মেঘ, আমি রাজি বর্ষা, আমি তোর সব শর্তে রাজি আছি। তবুও তুই আমায় ক্ষমা করে দে প্লিজ। আরে আরে, আগে শুনবি তো আমার শর্তগুলো কি কি? আমার প্রথম শর্ত হলো, আজকে তোকে প্রমিস করতে হবে আর কোনো দিন কখনো সঠিকটা না জেনে আমি বা অন্য কাউকে সন্দেহ করে কষ্ট দিবি না। আমার দ্বিতীয় শর্ত, আমাকে সাঁতার শেখাতে হবে। আমি সাঁতার জানি না তাই। আমার তৃতীয় শর্ত, প্রতিদিন বিকেলে ছাদে আমার সাথে বসে আমায় নিজে হাতে কফি করে খাওয়াতে হবে। সাথে গিটার বাজিয়ে গান শোনাতে হবে। আর সেই গানটা শুধুই আমার জন্যে গাইতে হবে। আমার চতুর্থ শর্ত হল, তুই আর আমি এখন যেমন আলাদা রুমে থাকি সব সময় এমনই থাকব। তুই আমার কাছে আসতে পারবি না। বল রাজি? বর্ষার মুখে দুষ্টুমির হাসি। মেঘ বেচারা মনে হচ্ছে এখন কান্না করে দিবে, মুখটা এমন বানিয়ে আছে। বর্ষার শর্তগুলো শুনে উঠে দাঁড়ালো মেঘ। মেঘের সাথে বর্ষাও উঠে দাঁড়ালো। মেঘ মুখটাকে ইনোসেন্ট বানিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু আমি চতুর্থ শর্তটা মানতে পারব না। আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। প্রতিটা রাত তোকে বুকে জড়িয়ে স্বপ্নের ভেলায় ভাসতে চাই। আমার ছোট সোনাটার সাথে কথা বলতে চাই। প্লিজ বর্ষা, এই শর্তটা বাদ দে। আমি আর তোকে ছাড়া আলাদা থাকতে পারব না। মেঘের কথা শুনে বর্ষা ভাব নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, সে পরে দেখা যাবে, এখন যা আমার জন্যে এক মগ কফি বানিয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, কফিটা যদি খেতে পচা হয় না তাহলে কিন্তু সব মাফ করা বাতিল করে দিব। বর্ষার কথা শুনে মেঘ অসহায় মুখ করে বলল, কিন্তু আমি তো কফি বানাতে পারি না রে সরিষা। তুই আমায় আজকে বানিয়ে শিখিয়ে দে, কাল থেকে না হয় আমিই বানাবো। না না না, সেটা তো হবে না। ওকে ঠিক আছে, তাহলে তুই হার মেনে নে, আমি বরং তোকে আর ক্ষমা করব না। এই না না, প্লিজ এমন বলিস না। আচ্ছা, আমি যাচ্ছি, কফি যে করেই হোক বানিয়ে আনছি মহারানীর জন্যে। কিন্তু আমারও একটা শর্ত আছে। তুই এখন আমার রুমে গিয়ে আলমারিতে দেখবি একটা প্যাকেট রাখা আছে। প্যাকেটে যা আছে সেটা সুন্দর করে পরে হালকা সাজগোজ করে ছাদে আসবি। ততক্ষণে আমি কফি বানিয়ে নিব। কফি বানাতে 5 মিনিট সময় লাগে। এই এতটুকু সময়ে আমি কি করে সাজব? তোকে কে বলল 5 মিনিটে সাজতেন? তোর যত টাইম লাগে নে। তবুও আমি তোকে আমার অপসরীর রূপে দেখতে চাই। এখন কথা না বলে যা তো। কথাটা বলেই বর্ষাকে নিয়ে নিচে নেমে এলো মেঘ। বর্ষা মেঘের রুমে গিয়ে আলমারি খুলে প্যাকেটটা বের করে ওটা খুলে দেখল। প্যাকেটটাতে অনেক সুন্দর একটা কালো রঙের জর্জেট শাড়ি, সাথে ম্যাচিং করা সব জুয়েলারি। জিনিসগুলো দেখে মুখে হাসি ফুটে উঠল বর্ষার। বর্ষা আর দেরি না করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে শাড়িটা পরে নিল বর্ষা, সাথে কালো রঙের কাচের চুড়ি, গলায় কালো ডায়মন্ড কাট পাথরের নেকলেস, কানে বড় বড় দুটা ম্যাচিং ঝুমকা, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে দেওয়া, মুখে হালকা মেকআপ। সম্পূর্ণ রেডি হতে হতে রাত 9টা বেজে গেল ঘড়িতে। বর্ষা আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে।
মেঘের সামনে কি করে যাবে ভাবতেই যেন আরো বেশি লজ্জা লাগছে বর্ষার। তখনই ড্রেসিং টেবিলের ওপর থাকা মেঘের ফোনটাতে টুং করে একটা শব্দ হল। শব্দটা পেতেই বর্ষা ফোনটা হাতে নিয়ে দেখল মেঘ অন্য ফোন থেকে মেসেজ করেছে। মেসেজে লেখা, আর কত ওয়েট করাবে সরিষা পেতনি, এবার তো ছাদে আসো, আমি তো ওয়েট করতে করতে বুড়ো হয়ে গেলাম। তোমার কুম্ভভূত। মেসেজটা পড়ে হাসল বর্ষা। তারপর ফোনটা রেখে ছাদের দিকে পা বাড়াল। ছাদে উঠেই চমকে গেল বর্ষা, কারণ এতটুকু সময়ের মাঝেই ছাদটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে মেঘ। বর্ষা যেখান দিয়ে হেঁটে যাবে সেই জায়গায় গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে রাখা। বর্ষা মুচকি হেসে সামনে এগিয়ে গিয়ে দেখল মেঘ অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। বর্ষার উপস্থিতি টের পেতেই মেঘ বর্ষার দিকে ঘুরে তাকাল। বর্ষাকে দেখেই যেন থমকে গেলে মেঘ। এই কালো শাড়িতে আর হালকা সাজে যেন মেঘকে পাগল করার জন্যে যথেষ্ট। মেঘ তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে, আর বর্ষা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। আর চোখ বারবার মেঘকে দেখছে, কেননা মেঘকেও অসম্ভব সুন্দর লাগছে। মেঘ কালো রঙের পাঞ্জাবি পরেছে, সাথে জিন্স প্যান্ট, হাতে দামি ঘড়ি, চোখ দুটো তৃষ্ণায় ভরা। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেঘ বর্ষার লজ্জামাখা মুখ দেখে কয়েক পা পিছিয়ে গিয়ে গিটার হাতে নিল। তারপর বর্ষার দিকে তাকিয়ে গান ধরল। গান গাওয়া শেষ করে বর্ষার সামনে এসে বর্ষার হাত ধরে কাছে টেনে নিল মেঘ। তারপর বর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এভাবে শাস্তি দেওয়ার চাইতে আমায় খুন করলেই ভালো করতিস জান। এখন তো মনে হচ্ছে তোর থেকে দূরে থাকার শর্ত পূরণ করতে গিয়ে আমি এমনিতেই হার্ট ফেল হয়ে মরে যাব। এই শর্তটা কি না মানলেই নয়? মেঘের কথা শুনে লজ্জা মাখা হাসি দিল বর্ষা। তারপর বলল, আমার কফি কোথায় মিস্টার কুম্ভভূত? আপনি কিন্তু এখন পর্যন্ত আমার একটা শর্তও মানেননি। বর্ষার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বর্ষাকে ছেড়ে মেঘ বলল, যথা আজ্ঞা মেরি শাহজাদি, আপনি এখানে বসুন, আমি আপনার কফি সাথে ডিনারেরও আয়োজন করেছি। মেঘের কথা শুনে বর্ষা ছাদের মাঝখানে অনেক সুন্দর করে সাজানো টেবিল চেয়ার দেখতে পেল। পুরো টেবিলের ওপর ফুলের পাপড়ি বিছানো। বর্ষা গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। বর্ষার সামনাসামনি মেঘ বসে দুজন মিলে নানা রকম গল্প করতে করতে ডিনার শেষ করল। তারপর দুজন রাত প্রায় 2টা পর্যন্ত ছাদে চাঁদের আলোতে গল্প করে কাটিয়ে দিল। আজ যেন ওদের মাঝে নেই কোনো রাগ, নেই কোনো ভুলবোঝাবুঝি, শুধু ভালোবাসাটাই কাজ করছে আজ। দুজন পবিত্র ভালোবাসার মানুষের আজ যেন এক হওয়ার দিন। বর্ষা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, আজকের চাঁদটা কত সুন্দর তাই না মেঘ? বর্ষার কথার উত্তরে মেঘ এসে বর্ষাকে পিছন থেকে জড়িয়ে ধরে বর্ষার চুলে মুখ গুজে বলল, আমার এই চাঁদের চাইতে সুন্দর নয় আকাশের ওই চাঁদ। মেঘের ছোঁয়ায় কেঁপে উঠল বর্ষা। মেঘ বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে কোলে তুলে নিল। তারপর বর্ষার গালে চুমো এঁকে দিয়ে বলল, ঘুম পায়নি আজ আমার এই চাঁদটার? চল আমি তোকে আজ ঘুম পাড়িয়ে দিব আমার সব ভালোবাসা দিয়ে। বর্ষা কিছু না বলে মেঘের বুকে মুখ লুকাল। মেঘ বর্ষাকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। সকালে মেঘের আগে ঘুম ভাঙল বর্ষার।
বর্ষা চোখ মেলে তাকিয়ে দেখল ও মেঘের বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। মেঘের ঘুমন্ত মুখটা কি মায়াবী লাগছে দেখতে। বর্ষার কি হলো? বর্ষা টুপ করে একটা চুমো একে দিল মেঘের গালে। মেঘ হালকা নড়ে উঠতেই বর্ষা তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। 7 দিন পর আজকে বর্ষার শ্বশুর মশাই দেশে ফিরবেন। সকাল থেকেই বর্ষা কাজে লেগে পড়েছে শ্বশুরকে আপ্যায়নের জন্যে। কিন্তু বর্ষা ঠিকমতো কাজই করতে পারছে না, কারণ মেঘ ওকে বিরক্ত করে জ্বালিয়ে মারছে। যদি দেখো ভালোবাসার মানুষটিকে তুমি কিছুতেই ক্ষমা করতে পারছো না, তাহলে ভেবে নিও তোমার মধ্যে কখনো তার জন্যে ভালোবাসা ছিলই না। কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন, তার ওপর রাগ করে থাকা যায় না, আর তাকে কষ্টও দেওয়া যায় না। বিদ্রু এই কথাটা কইলাম আমার নয়, অন্য কারো। আজকে বর্ষার শ্বশুর মশাই দেশে ফিরবেন। সকাল থেকেই বর্ষা কাজে লেগে পড়েছে শ্বশুরকে আপ্যায়নের জন্যে। কিন্তু বর্ষা ঠিকমতো কাজই করতে পারছে না, কারণ মেঘ ওকে বিরক্ত করে জ্বালিয়ে মারছে। বর্ষা ওর শ্বশুর মশাইয়ের জন্যে নিজে হাতে সব রান্না করছে। বর্ষা এখন প্রায় সব রান্না রপ্ত করে ফেলেছে, তাই শ্বশুরকে খাওয়াবে বলে নিজে হাতে রান্না করছে সে। আর এদিকে মেঘ এসে বর্ষাকে বিরক্ত করেই চলেছে। একবার বর্ষার পেটে সুরসুরি দিচ্ছে তো একবার কানে সুরসুরি দিচ্ছে, আবার পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষছে। বর্ষার প্রচুর অস্বস্তি হচ্ছে কাজ করতে। বর্ষা বারবার মেঘকে মানা করার পরেও যখন মেঘ শুনছে না, তখন বর্ষা ময়দা রাখার কন্টেইনার নিয়ে সুযোগ বুঝে মেঘের মাথার ওপর ঢেলে দিল। মাথায় ময়দা পড়ার কারণে মেঘের সারা শরীর ময়দা দিয়ে একাকার অবস্থা। মেঘকে দেখতে এখন পুরো একটা জোকার লাগছে, যাকে বলে একদম সাদা জোকার। মেঘের দিকে তাকিয়ে বর্ষা হাসতে হাসতে শেষ। আর মেঘ বেচারা হা করে তাকিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বর্ষার হাসি দেখছে। বেশ কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে বর্ষা বলল, এবার কেমন লাগলো রে কুম্ভভূত? তোকে এখন সত্যিই একটা ভূতের মতোই লাগছে, যাকে বলে ময়দা মাখা ভূত। আমার কথা না শুনলে এমনই হবে। কথাটা বলেই আবারও হা হা করে হাসতে লাগল বর্ষা। বর্ষাকে হাসতে দেখে মেঘ রাগ করে কিছু বলবে, তখনই ডোরবেল বেজে উঠল। বর্ষা মেঘের দিকে তাকিয়ে বলল, একটু দরজাটা খুলে দিয়ে আয় না মেঘ প্লিজ। আমি গেলে চাচ্চুর জন্যে রান্নাটা পুড়ে যাবে। আমি এই অবস্থায় যাব দরজা খুলতে? কে না কে এসেছে, আমায় দেখলে কি ভাববে? ভাববে তুই পানি না পেয়ে ময়দা দিয়ে গোসল করেছিস। হি। এবার যা তো। কথাটা বলেই মেঘকে জোর করে ঠেলতে ঠেলতে পাঠিয়ে দিল বর্ষা। মেঘ মুখটাকে বাংলার 5 বানিয়ে গিয়ে দরজা খুলতেই দরজার ওই পাশে মেঘের বাবা আহসান চৌধুরী মেঘকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে দিয়ে বলল, হোয়াট এ প্রেজেন্স সারপ্রাইজ মেঘ, তোমায় কি দারুণ দেখতে লাগছে। নিশ্চয়ই এটা বর্ষা মা মনির কাজ, তাই না? হা হা হা। আহসান চৌধুরীর কথা শুনে মেঘ ঠোঁট উল্টে অসহায় গলায় বলল, আব্বু তুমিও আমায় নিয়ে মজা করছ? এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আর তোমার না বিকেলে আসার কথা? আমি তো তোমায় এয়ারপোর্টে রিসিভ করতে যেতাম। তাহলে এখন যে? মেঘের কথার উত্তরে আহসান চৌধুরী কিছু বলবে তার আগেই বর্ষা এসে বলে উঠল,
আরে চাচ্চু, তুমি এসে গেছো? আসো আসো, ভিতরে আসো। এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন তুমি? বর্ষা মা, কেমন আছিস তুই? আর এত তাড়াহুড়া করে হাঁটা চলা করছিস কেন হুমম? কথাটা বলতে বলতে বাসার ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসল মেঘের বাবা। আর মেঘ ওপরে চলে গেল ফ্রেশ হয়ে আসতে। মেঘের বাবা আহসান চৌধুরী বর্ষাকে পাশে বসিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, মামুনি, তুই ভালো আছিস তো? মেঘ তোর সাথে খারাপ ব্যবহার করে না তো? আমাকে সত্যি করে বল মা। মেঘের বাবার কথা শুনে বর্ষা মুচকি হেসে বলল, না চাচ্চু, মেঘ আমায় অনেক ভালোবাসে, একটুও কষ্ট দেয় না। আমার অনেক যত্ন করে ও। তুমি এসব কেন জিজ্ঞেস করছো বলো তো? কারণ আমি জানি রে মা, তোর বিয়ের দিন তোকে আর কেউ নয়, মেঘ কিডন্যাপ করেছিল। আর মেঘই সেদিন তোকে আড়াল থেকে বিয়ে করেছিল। বিদেশ যাওয়ার আগে আমার ভয় ছিল তোকে নিয়ে যে মেঘ যদি তোকে কষ্ট দেয়। তাই প্রতিদিন মেঘকে কল দিতাম আমি তোর খবর নিতে। কিন্তু সব সময় মেঘ বলতো ও তোর পাশে নেই বা তুই ঘুমোচ্ছিস, তাই আর কথা বলা হতো না। তুমি একদম চিন্তা করো না চাচ্চু, মেঘ আমায় একটুও কষ্ট দেয়নি, বরং সব সময় আমার খেয়াল রেখেছে। ও শুধু আমার স্বামীই নয়, ও আমার বন্ধুও। এমন ভাগ্য কয়জনের হয় বলো চাচ্চু, যে স্বামী নিজের বন্ধুর মতো হয়? বর্ষার কথা শুনে আহসান চৌধুরী বর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখেনিস মা, তুই অনেক সুখী হবি। আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে। তবে আমি কিন্তু তোর ওপর একটু রেগে আছি হুমম। অভিমনি ভাব করে, এ মা, তুমি আবার রেগে আছো কেন চাচ্চু? আমি আবার কি করলাম? আমার অপরাধ কি? এই যে তুই আমায় এখনো চাচ্চু বলে ডাকিস। আরে আমি চাচ্চুর পর এখন তোর শ্বশুর মশাই, তাই আমায় তুই আব্বু বলে ডাকবি, বুঝলি মামনি? আহসান চৌধুরীর কথা শুনে মুচকি হাসল বর্ষা। তারপর বলল, ওকে আমার আব্বুজান, তাই হবে। তারপর দুজনেই হেসে দিল। বিদেশ থেকে আসার সময় আহসান চৌধুরী অনেকগুলো খেলনা আর ছোট ছোট জামা কাপড় নিয়ে এসেছেন তার হবু নাতি বা নাতনির জন্যে। আহসান চৌধুরীকে দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা খুশি। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে বর্ষা। বর্ষা একটা কলাপাতা রঙের শাড়ি পরেছে, সাথে হাতে ম্যাচিং চুড়ি, কানে ছোট ছোট দুটো ঝুমকা, গলায় সোনার লোকেটওয়ালা চিকন চেইন, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো আর শাড়ির আঁচলটা বাতাসে উড়ছে আপন মনে। সেদিকে বর্ষার কোনো নজর নেই। বর্ষা আনমনে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ মেঘের ছোঁয়ায় ধ্যান ভাঙল বর্ষার। মেঘ পিছন থেকে বর্ষাকে জড়িয়ে ধরে বর্ষার চুলের মাঝে মুখ গুজে বলল, সরি জান। মেঘের কথা শুনে অবাক হয়ে মেঘের দিকে ফিরে তাকালো বর্ষা। তারপর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, সরি কেন বলছিস মেঘ? আব্বুর সাথে যে তুই কথাগুলো বলছিলি আমি আড়াল থেকে সব শুনেছি বর্ষা। আমি তোকে এতটা কষ্ট দেওয়ার পরেও তুই আমার বিষয়ে আব্বুকে কিছুই বলিসনি, বরং সব সময় আমার সম্পর্কে ভালো বলে গেলি। সত্যিই আমি অনেক বেশি অনুতপ্ত নিজের ভুলের জন্যে। নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছে আজ। মেঘের কথা শুনে মুচকি হেসে মেঘের গলা জড়িয়ে ধরল বর্ষা। তারপর মেঘের নাকের সাথে নাক ঘষে মেঘের গালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিয়ে বলল, তুই আমার স্বামী মেঘ, তোকে অন্যের সামনে ছোট করা মানে নিজেকে ছোট করা।
তোকে কারো সামনে খারাপ প্রমাণ করা মানে নিজের সম্মান নষ্ট করা। আর তাছাড়া তুই নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিস। আমার আর তোর ওপর কোনো রাগ নেই, কোনো অভিযোগও নেই। আমি শুধু তোর এই জীবনের সাথী নই। আমি তোর অর্ধাঙ্গিনী, তোর স্ত্রী। মৃত্যুর পরেও আমি তোকে চাই। ভালোবাসি তোকে আমি। অনেক বেশি ভালোবাসি। তুই আমার ছোট সোনামণির বাবা, তোকে অন্যের সামনে নিচু করলে যে আমার সন্তানের সামনে আমি দাঁড়াতে পারব না। আমাদের একটা অনেক সুখী পরিবার হবে দেখেনিস মেঘ। তাই অতীতের কথা ভেবে আর কষ্ট না পেয়ে বর্তমানকে নিয়ে ভাব। বর্ষার কথা শুনে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল মেঘ। তারপর বর্ষার কোমর জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল ফেলে বলল, আমি সত্যিই অনেক ভাগ্যবান রে বর্ষা, তাই তোর মতো একজন জীবন সাথী পেয়েছি। আমি তোকে আর কোনোদিন কষ্ট পেতে দিব না। সারা জীবন আমার বুকের সব ভালোবাসা দিয়ে আমি আগলে রাখব তোকে। আমার ভালোবাসায় রাঙিয়ে দিব আমি তোর জীবন। কষ্টের ছায়াও কখনো আমি পড়তে দিব না তোর জীবনে। সব চাইতে সেরা স্বামী হয়ে আমি দেখিয়ে দিব তোকে। এটা আমার প্রমিজ বর্ষা, আমার প্রমিজ এটা। মেঘের কথা শুনে বর্ষা হেসে দিয়ে মেঘকে দাঁড়াতে বলে বলল, ছি 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 মেঘ, তুই তো দেখছি আমার আর আমার ছেলের মাথা একদম নিচু করে দিলই। এত বড় একটা ঢিঙ্গি ছেলে হয়ে এমন ছাগলের মতো ভ্যা ভ্যা করে কাঁদছিস। আমার ছেলে তো পেটের ভিতর থেকে বলছে ওর বাবা একটা ছাগল, তাই ছাগলের মতো কাঁদছে। বর্ষার কথা শুনে মুচকি হেসে বর্ষাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল মেঘ। তারপর বলল, ILOVEIOUJANILOVEIOIOUSOMUCH। অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে মেঘ হাসান চৌধুরী আর বর্ষার বাবা মা। সবার চোখে পানি। সবাই আল্লাহর কাছে দোয়া করে চলেছে বর্ষা আর ওর বাচ্চার সুস্থতার জন্যে। কারণ একটু আগে বর্ষাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষার বেবি হওয়ার পেইন হয়নি, কিন্তু হঠাৎ করেই খিঁচুনি উঠেছিল বর্ষার। ডাক্তার জানিয়েছেন বর্ষার অবস্থা খুব একটা ভালো নয়। মেঘ প্রায় পাগল হয়ে গেছে বর্ষার জন্যে। পাগলের মতো বসে বসে কান্না করছে ও, আর দেওয়ালে বারবার হাত দিয়ে আঘাত করছে। হাতের বেশ কিছু জায়গায় ছিলে গেছে মেঘের। প্রায় 2 ঘন্টা অপারেশনের পর বাচ্চার কান্না ভেসে এলো অপারেশন থিয়েটার থেকে। সকলের মুখে হাসি ফুটে উঠলেও মেঘ এখনো শান্ত হতে পারেনি। মেঘের চিন্তা বর্ষা ঠিক আছে কিনা। একটু পর কাপড় দিয়ে মোড়ানো ছোট্ট রাজকন্যাকে কোলে নিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো একজন নার্স। তারপর বলল, বর্ষা চৌধুরীর স্বামীকে এখানে। সবাই মেঘকে দেখিয়ে দিল। নার্সটা বাচ্চাটাকে নিয়ে মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, স্যার এই নিন আপনার মেয়ে, দেখুন কি মিষ্টি দেখতে হয়েছে ওকে। নার্সের কথায় গুরুত্ব না দিয়ে বাচ্চাকে কোলে না নিয়ে মেঘ উত্তেজিত হয়ে বলে উঠল, বর্ষা কেমন আছে সিস্টার? আমার ওয়াইফ, আমার স্ত্রী বর্ষা, ও সুস্থ আছে তো? মেঘের কথা শুনে অবাক হয়ে গেল নার্স। কেননা মেঘ এখনো একবারের জন্যেও নিজের মেয়ের দিকে তাকায়নি। বরং ওর নজর এখনো অপারেশন থিয়েটারের দিকে। আরও মেয়ের বদলে স্ত্রীকে নিয়ে ভাবছে। নার্সটা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল,
স্যার, আপনার ওয়াইফও একদম সুস্থ আছেন। ওনাকে একটু পরেই বেডে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন। এবার তো অন্তত নিজের রাজকন্যার কথা ভাবুন। দেখুন আপনার মেয়ে কি মিষ্টি দেখতে হয়েছে। নার্সের কথা শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল মেঘ। নার্সের কোল থেকে মেয়েকে কোলে নিয়ে মন ভরে দেখে কপালে চুমু একে দিল। সবাই মেয়েকে কোলে নিয়ে আদর করতে লাগল। একটু পর বর্ষাকে বেডে দেওয়া হলে মেঘ মেয়েকে শাশুড়ির কোলে দিয়ে বর্ষার কাছে চলে গেল। বর্ষা চোখ বন্ধ করে বেডে শুয়ে আছে। মেঘ গিয়ে বর্ষার কপালে চুমো দিয়ে বর্ষার হাত নিজের দুই হাতে মুষ্টিবদ্ধ করে ধরে হাতে চুমো দিয়ে বলল, কতটা ভয় পেয়েছিলাম জানিস তুই বর্ষা। কেন এমন করিস হুমম? কেন বুঝিস না তোর কিছু হলে আমার নিঃশ্বাস থেমে যাবে, শেষ হয়ে যাব আমি। তোকে ছাড়া নিজেকে চিন্তা করতেও কষ্ট হয় আমার। মেঘের কথা শুনে বর্ষা চোখ খুলে মুচকি হেসে জোর করে বলল, আরে পাগল, আমার কিছু হয়নি তো, এই দেখ আমি একদম সুস্থ। আমার মেয়ে কোথায়, ওকে নিয়ে আয়। ওকে কোলে নিব আমি। তারপর বর্ষার মা বর্ষার মেয়েকে কোলে নিয়ে কেবিনে ঢুকল। বর্ষা মেয়েকে দেখে মন ভরাল। এ যেন এক দারুণ অনুভূতি, প্রথমবার মা হওয়ার অনুভূতি। যে অনুভূতিটা শুধু একজন মাই বুঝতে পারে। 3 বছর পর। বৃষ্টি, মামনি খাবারটা খেয়ে নে মা প্লিজ। মামনিকে এত জ্বালাতন করতে হয় না। না না না, আমি কাবো না, তুমি পতা মামুনি আমায় তুদু বকো কেন? আমি কিতু কাবো না। আমি কি তোকে এমনি এমনি বকি নাকি? দাদুনকে ঘোড়া বানিয়ে পিঠে বসে থাকার জন্যেই তো বকেছি। খাবারটা খেয়ে নে না মা প্লিজ, আমার কত কাজ পড়ে আছে। কি হয়েছে কি আমার বৃষ্টি মাম্মির? তুই ওকে বকছিস কেন বর্ষা হুমম? বাবাই বাবাই, দেখো মামুনি তুদু আমায় বকে, এত ভালো বাতে না। মেঘ আর বর্ষার একমাত্র রাজকন্যা বৃষ্টিমণি। সকলের চোখের মণি সে। যেমন মিষ্টি দেখতে তেমনি দুষ্ট আর জেদি। তবে খুব বেশি আদুরে মেয়ে বৃষ্টি। বর্ষার পরিবারটা আজ সুখে পরিপূর্ণ। মেঘের বাবা আহসান চৌধুরী নিজের বিজনেস থেকে অবসর নিয়েছেন। আর বিজনেসের সকল দায়িত্ব এখন মেঘের ঘাড়ে। মেঘ খুব দায়িত্ব ও নিষ্ঠার সাথে বিজনেস সামাল দিচ্ছে। ওদের জীবনটা আজ ভালোবাসা আর সুখে পরিপূর্ণতা পেয়েছে। এভাবেই ভালো থাক সকল পবিত্র ভালোবাসার মানুষের জীবন। সন্দেহ নয়, বিশ্বাসে ভরে থাক চারিদিক। রাগ বা অভিমান দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুক সবাই ভালোবাসার মানুষের ভালোবাসা। সমাপ্ত।